This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের বড় খবরের দিকে। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সিসিইউএ জুনিয়র চিকিৎসক এসএসকেএম এ ভর্তি রয়েছেন তিনি। সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন সেই জুনিয়র ডাক্তার। ঠিক কি হয়েছিল, এখন কেমন আছেন, ডিটেল জানবো সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে। সৌরভ, হাউস স্টাফ পদে কর্মরত এই জুনিয়র চিকিৎসক তিনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধের পাশাপাশি সাইকিয়াট্রিক যে ড্রাগ হয় সেই ড্রাগও সেবন করেছেন এবং সেই কারণেই এই মুহূর্তে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এটি গতকাল রাতের ঘটনা। সকালবেলায় তার সহকর্মীরা হোস্টেলের মধ্যে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তারা বুঝতে পারেন যে কোথাও একটা গন্ডগোল হয়েছে এবং সেই সঙ্গে তৎক্ষণাৎ তাকে সিসিএ নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর সেখানে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে সেখানে সিসিএ চিকিৎসকের পাশাপাশি কার্ডিওলজি এবং কার্ডিওলজি সহ অন্যান্য যে সমস্ত মেডিসিন বিভাগে যারা চিকিৎসক রয়েছেন তারাও তার তত্ত্বাবধানে রয়েছেন। এখনো এই হাউস স্টাফের বিপদকারী কি কারণে তিনি এই ঘটনা ঘটালেন হোস্টেলের রুমের ভেতর, আর সেই বিষয়টি খতিয়ে দেখছেন কলেজ কর্তৃপক্ষ। নজর থাকবে। ধন্যবাদ সৌরভ। পরে খবরে আসছি। হাওড়ার ফোরশো রোডে আগুন লেগেছে। বিয়ের বাড়ির মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার বিকেলে হঠাৎ করেই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা প্যান্ডেল। পাশে গঙ্গা, প্রবল হাওয়া, প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন গেছে। হাওড়ার ফোরশো রোডে যে বিয়ের বাড়িতে আগুন লেগেছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কথা বলবো সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুব্রত, এখন কি পরিস্থিতি, আগুন কি নিয়ন্ত্রণে এলো? দেখো, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এই হাওড়া হাউসের যে ব্যাংকিউট গঙ্গার ধারে, সেই ব্যাংকিউটে কিন্তু আগুন লেগেছিল। বিধ্বংসী আগুন বলা চলে। যে আগুনের ছবি লেলিহান শিখা পুরো এলাকা গ্রাস করেছিল। মূলত ব্যাংকুয়েট হল মানে এখানে বিয়ে বাড়ির যেসব সরঞ্জাম, দাহ্য বস্তু, বাঁশ, কাপড়, প্লাস্টিক প্রচুর পরিমাণে মজুদ ছিল। এখানেই কোনো এক কারণে আগুন লেগেছে এবং এই আগুন দমকলের 3টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। সব থেকে বড় বিষয় হলো, যদিও বিয়ে বাড়ি না থাকায় কোনো হতাহতের খবর নেই, তবে দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে গঙ্গার হাওয়ার সঙ্গে। সুব্রত, নজর থাকবে আমাদের। ধন্যবাদ। অন্যদিকে আরজিকর কাণ্ডে বিতর্কের মধ্যেই এবার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নিয়োগে সমর্থন করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশংসা করে তার মন্তব্য, স্বাধীনতার পর আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোনো রকম পরীক্ষা না দিয়েই আজ তারা চাকরি পেয়েছে। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয়? আমরা জীবনে কখনো শুনিনি। এই শওকত মোল্লার মতো গুন্ডাদের হাতে রাজ্যকে তুলে দেওয়ার কাজ করেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক, শওকত মোল্লা যেটা বলেছে একদম 100% ঠিক, যে তার বিশেষ লোকেদেরকে, বিশেষ সম্প্রদায়ের লোকেদেরকে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এবং এটা চুরির মাধ্যমে হয়েছে এবং এদের হাতে গোটা পশ্চিমবঙ্গটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিতে চাই এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের উপরে। যারা ভালো মানুষ, দুভয় সম্প্রদায়ে আছে, তাদেরকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। প্রথমত শওকত মোল্লা যেটা বলেননি সেটা হলো এই সিভিক পুলিশের ওই যে 9,500 টাকা মাইনে, ওইটা আর বছরের পর বছর তৃণমূল বাড়ায়নি। সুতরাং স্বাধীনতার পর এটাও মানুষ দেখেনি যে একই জায়গায় একই আয় নিয়ে ওই যে ঢুকলো আর তার মাইনে বাড়ছে না, কিন্তু জিনিসের দাম বেড়ে গেল। স্বাধীনতার পর মানুষ অনেক কিছুই দেখেনি। এই পরিমাণ মূল্যবৃদ্ধি দেখেনি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের এই পরিমাণ দাম দেখেনি, এই পরিমাণ চুরি ডাকাতি দেখেনি, খাটের তলায় ফ্ল্যাটের তলায় এত টাকা দেখেনি। শওকত মোল্লা সেগুলো সব ভুলে গিয়ে যা বলছেন, আর এত ডেঞ্জারাস কথা যে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে। 2026 বিধানসভা ভোটের আগে বিরোধীদের চ্যালেঞ্জ কল্যাণ ব্যানার্জি। 26-এর যে ভোট রয়েছে সেই ভোটে 30 আসনও পাবে না কোনো রাজনৈতিক দল, থাকবেন না কোনো বিরোধী দলনেতা। 6 বিধানসভা আসনে উপনির্বাচনে বিরোধীরা শূন্য পাবে। ডানকুনির জনসভা থেকে হুঙ্কার তৃণমূল সাংসদের। বিজেপি সিপিএম বলে কিছু নেই,
কোথাও কিছু নেই। দেখুন না 6টা উপনির্বাচনের রেজাল্ট বেরোবে, দেখতে পাবেন কেউ কিছু নেই। আর লিখে রাখুন আগামী 2026 সালে পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না কোনো রাজনৈতিক দল। লিখে রাখুন আপনারা, লিখে রাখুন এখন। দেখুন উনি হয়তো পুরনো এক্সপিরিয়েন্স থেকে বলেছিলেন, কারণ 2011 সালের আগে লাস্ট যে নির্বাচন আর আগের যে নির্বাচন হয়েছিল অর্থাৎ 6-এর যে নির্বাচন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 29খানা সিট পেয়েছিল, বিরোধী দলের মর্যাদা পায়নি। এবং তারপরে বাই ইলেকশন হয়, একজন বিধায়ক মারা যাওয়ার পর সেই বাই ইলেকশনে জিতে 30টি সিট পায় এবং তারপরে বিরোধী দলের মর্যাদা পায়। এটা নিজের দলের ইতিহাস মনে পড়ে যাচ্ছে ওনার। তবে এটাও মনে রাখা উচিত ওনার যে 29টা সিট পাওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু 2011-তে ক্ষমতায় এসেছিল। অতএব কেউ কোনো দলকে ওনার এরকম ভাবার বিষয় নয় যে সেই দল কম সিট পেল বা তার সিট সাময়িকভাবে কমে গেল মানে যে সেই দল ক্ষমতায় আসতে পারবে না। কল্যাণবাবু যদি সন্ধে নামার আগে বলেন তাহলে একরকমভাবে বুঝতে হবে, সন্ধে নামার পরে বললে আরেকরকমভাবে বুঝতে হবে। আমি জানি না কখন বলেছেন। জ্যোতিষ আছে দিদির দলে, এখন দিদির দলের হয়ে সবাই লড়বে না কোনো অভিষেক গোষ্ঠী মমতা গোষ্ঠী হয়ে লড়বে সেটা দেখার দরকার। এখন দিদি তো ক্ষমতাতে আছেই, আবার বলার কি আছে? ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে বাংলার 12টা বাজানোর পর আর কথা বলতে লাভ নাই ভাই। মহারাষ্ট্রের ভোট প্রচারে গিয়ে বাংলার তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর। পশ্চিমবঙ্গে অত্যাচারী শাসক, ভোট পরবর্তী হিংসায় 235 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তৃণমূলের মতো মহারাষ্ট্র ইন্ডিয়া জোটের শরিক দল পরিবারতন্ত্র তোষণের রাজনীতি করে আক্রমণে শুভেন্দু অধিকারী। পাশাপাশি মহারাষ্ট্রের মতো 26-এ বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার হবে বলে ফের হুঙ্কার শুভেন্দু। আমাদের পশ্চিমবঙ্গের অত্যাচারী শাসক যারা 2001 বিধানসভা ভোটের পরে ভারতীয় জনতা পার্টির বিধানসভার প্রার্থী মানস সাহা সহ 57 জনকে খুন করেছে। পোস্টপল ভায়োলেন্স এখনো অব্দি বিজেপির 235 জন भाजपा कार्यकर्ता शहादत वरण किया है बंगाल का धरती में। इतना अत्याचारी शासक अब देश का कोई प्रदेश में नहीं है। पश्चिम बांगलार যে শাসক তার সঙ্গে এখানকার যারা এমবিএ জোট আছেন তাদের অনেক মিল আছে। পশ্চিম বাংলার শাসক পরিবারবাদে বিশ্বাস করেন, এখানেও যারা আছেন তারাও পরিবারবাদের বিশ্বাস করেন। এখানে যারা আছেন তারাও তুষ্টিকরণ তোষণের রাজনীতি অ্যাপিজমেন্টে বিশ্বাস করেন। আর বাংলায় বিজেপি ক্রমশ কমছে এবং তৃণমূল আরও ক্রমশ বাড়ছে। ফলে এগুলো অন্য রাজ্যে গিয়ে বাংলাকে মেলাইন করা, অন্য রাজ্যে গিয়ে বাংলা সম্পর্কে কুৎসা করা, এগুলো বিজেপির এই নেতাদের সংস্কৃতি। নিজের রাজ্যকে ছোট করে তারা রাজনীতি করতে চাইছেন। শুভেন্দু অধিকারী বিধানসভা এলাকা নন্দীগ্রামে সমবায় ভোটে জয় বিজেপির। বারকান্ড পসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের পর নন্দীগ্রামের তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ। আহত অবস্থায় ভর্তি নন্দীগ্রাম হাসপাতালে। সমবায় সমিতির 12 আসনের মধ্যে 8টি আসন দখল করেছে বিজেপি আর 4টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। পরে খবরে ট্যাব জালিয়াতি কাণ্ডে নাম জুড়ল আরামবাগের। বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের টাকা গায়েব হয়েছে। এই ট্যাবের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। সূত্রের খবর, বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় বিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ হয়। আর এরপরেই তারা নির্দিষ্ট পোর্টালে গিয়ে লক্ষ্য করেন ওই পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড পরিবর্তন করা হয়েছে। বিষয়টি জানার পরে গোঘাট থানা ও হুগলি ডিআই অফিসে অভিযোগ জানানো হয়। দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। আর সেই সঙ্গে হুগলি সাইবার ক্রাইম দফতরেও অভিযোগ জানানো হয়েছে। না পাইনি, আমরা স্কুলে যাচ্ছি, স্যারকে বলেছিলাম যে টাকা পাইনি, এই নিয়ে চেক করেছে, অন্য ব্যাংকে গেছে, সেই নিয়ে স্যার আবার ডেকেছে। না পাইনি। কেন, কি হয়েছে সমস্যা? আমরা নিজেরাও সেটা জানতাম না কি হয়েছে না হয়েছে। স্কুলে যে জিজ্ঞাসা করলাম, বললো যে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেটা হ্যাক হয়েছে নাকি, তার জন্যই টাকা পাওয়া যায়নি। একজন স্টুডেন্ট ক্লাস 12-এর, তাদের বেনিফিশিয়ারি রং বেনিফিশিয়ারি হয়েছে, তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। সেটা আমরা জানলাম আমাদের আগস্টের 30 তারিখে। আমরা ওদের সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি বাংলা শিক্ষা পোর্টালে।
তা তখন আপলোড করার পর মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি, কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। জেলা সদর তমলুকের 11 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে নার্সিংহোম তৈরির প্রস্তুতির অভিযোগ বাসিন্দাদের। শাসক দলের মদতে দীর্ঘদিন ধরে এই কাজ চলছে, দাবি শাসক দলের একাংশের। কটাক্ষ বিজেপির। দীর্ঘদিন পুকুরটির সংস্কার না হওয়ায় সাফাইয়ের কাজ করছেন, দাবি মালিকের। যারা বসবাস করে প্রত্যেকেরই মোটামুটি জল সত্ত্ব আছে। এখন আমরা কয়েকদিন আগে জানলাম যে পুকুরটা এবং সংলগ্ন একটা বাড়ি এক ভদ্রলোক কিনেছেন। কোথায় বাড়ি আমরা বলতে পারবো না। এখন ঘটনাটা হচ্ছে কেনার পরে পুকুরে জল মারা হলো, এখন দেখা যাচ্ছে পাইল কী সব গর্ত টর্ত করে সব পিলার টিলার হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে এরা নাচুন করবে, নাহলে এরা জিনিস করতে পারবে। আগে পুকুর ছিল, এখন পুকুর থাকবে, কিন্তু আপনারা যদি দয়াভাবে যদি করতে চান একটি রিপোর্টের দিয়ে বন্ধ করা। আপনি কিনেছেন? বেশিরভাগ অংশটাই আমার কেনা। বলছি গ্রামের লোকের একটা অভিযোগ যে এটা বুঝিয়ে পুকুর বুঝিয়ে নার্সিংহোম করা হচ্ছে। না, পুকুর বুঝিয়ে নার্সিংহোম হচ্ছে না। যতখানি আমাদের বাস্তু আছে এই ধারে অনেকখানি বাস্তু আছে। দেখুন পুকুরটা অলরেডি মানে ক্ষয় হয়ে গেছে, প্রায় 50 বছর ধরে কোনো সংস্কার হয়নি। তো ওইটা আমি যখনই পুকুরটা মাটি কাটবো তখনই টান পড়বে, তো পুকুরে হেলে তো তাতে আমি বড় ধরনের কেস খাবো। এই কেস যাতে না খাই তা আমি তার জন্য পুকুরে চারিধারে পাইল করছি, যাতে পুকুরটা ওই যাতে বাই থেকে মাটির চাপটা না আসে। যদিও এলাকার তৃণমূল কাউন্সিলর গৌতম পালের দাবি পুকুরটির নতুন মালিকানার ব্যাপারে তিনি কিছুই জানেন না, তবে পুকুর সংস্কারের কাজ চলছে বলেই দাবি কাউন্সিলরের। পুকুর ভরাট ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা, যদি প্রশাসন জানতে পেরে ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই পুকুরটা বহুদিনের পুকুর, ওটা পুকুরটা যে বিক্রি হয়েছে ওটা আমি আগে জানতাম না, পরে জানতে পারলাম ব্যাপারটা। পুকুর মারা চলছে, আমি খোঁজ নিয়ে দেখলাম যে পুকুরের যারা জায়গা কিনেছে সেই জায়গা অনেকটা ধসে গেছে, সেই ধসে যাওয়া জায়গাটা ওনারা বানিয়ে নেবেন, সেই জন্য পুকুরটা মারতেছেন। তাছাড়া ওনাদের জিজ্ঞাসা হচ্ছিল যে আপনারা পুকুর মারছেন কেন, আমরা জায়গা ভরাবো এবং জায়গাটা ধরে নেব এবং পাড়টা বানাবো, সেই জন্য আমরা পুকুর মারছি। শুন, পুকুর ভরানোর ব্যাপার না, এটা 10 বছর থেকে 11 বছর যতদিন শুভেন্দু অধিকারী ছিলেন সেই সময় উনি সূচনা করেছিলেন। এখানে প্রত্যেকটা নার্সিংহোমের সাথে শুভেন্দুবাবুর যোগাযোগ আছে এবং শুভেন্দুবাবুর অঙ্গুলি হেলনেই এই নার্সিংহোমগুলোর মালিকানা চলে। সরাসরিভাবে উনি যুক্ত এবং ওনার যে মানে কারবার উনি যেভাবে আগে করতেন তারাই হয়তো সরকারিভাবে আছেন কোনো পদে, তারাই এইগুলো করছেন। এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস টাকা খেয়ে অকাচারে সারা বাংলা জুড়ে ঘটাচ্ছে। যে ছোট ছোট নেতারা, যারা নেতাদেরকে বলবো সাহস থাকে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলান না, দেখবো কত দম আছে। এইসব মিথ্যা অভিযোগ এনে অন্তত শুভেন্দুবাবুর মতো নেতাকে বদনাম করা যায় না। পুকুর বুঝিয়ে নির্মাণ কার্য চালানোর অভিযোগ করলেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন দীর্ঘ কয়েক দশকের পুকুর বুঝিয়ে এখানে নাকি নার্সিংহোম করা হচ্ছে, আর এই নার্সিংহোম করাতেই কার্যত শাসক দলের মদত রয়েছে। আর এখানেই রীতিমতো শাসক দলের অন্দরেই বিভিন্ন প্রশ্ন। একজন শাসক নেতা অপর শাসক নেতার বিরুদ্ধে অভিযোগ করলেন, পাশাপাশি এই সমগ্র ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দল বিজেপি। সামগ্রিকভাবে পুরো ঘটনার প্রাথমিক তদন্ত করে নির্মাণ কার্য বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবুও এই নির্মাণ কার্য আগামী দিনে এগিয়ে যায় কিনা বা শাসক বিরোধী তরজা কতটা চড়ে সেটাই এখন দেখার বিষয়। তমলুক থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে মদ গাঁজার আসর। বেশ কয়েক বছর ধরে ধীরে ধীরে আগাছার জঙ্গলে ভরেছে স্টাফ কোয়ার্টার। যে কোয়ার্টারে একসময় ডাক্তার নার্সরা থাকতেন, এখন সেই কোয়ার্টার নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল। একথা মেনে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের শাসক দলের সদস্য সুমন ঘোষ। এই ঘটনায় শাসক দলকে বিদ্যে ছাড়েনি বিজেপি। কোয়ার্টারগুলি সংস্কারের দাবি জানিয়ে পূর্ত দফতরের চিঠি হাসপাতাল কর্তৃপক্ষের। সম্পূর্ণ ব্যর্থতা স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা ছাড়া আর কি বলবো। শুধুমাত্র সুপার স্পেশালিটি হসপিটাল মানে খালি হসপিটালের বাইরে নীল সাদা রং, ভেতরে না আছে প্রয়োজনীয় বেড, না আছে অপারেশন থিয়েটার, না আছে ডাক্তার। রমরমা ব্যাপার ছিল একটা সময়,
কিন্তু বর্তমানে 15 বছর আগে 15 বছর হয়ে গেল আর এই কোয়ার্টারে কেউ থাকে না, কারণ লোকালি সিস্টারদের বাড়ি, লোকালি ডাক্তারদের বাড়ি হয়ে গিয়ে যার জন্য তারা নিজেরা বাড়ি চলে যাচ্ছেন, তারা নিজেরা বাড়িতে থাকেন বলে আজকে এই কোয়ার্টারে থাকছেন না। আমি বিএমএইচকে আগেও বলেছি, তার আগের বিএমএইচ ছিলেন তাদেরও বলেছি ওনাদের যে এই দরজা যদি না হয় অন্তত একটা গ্রিল গেট করে দিন যাতে কেউ ঢুকতে না পারে, কিন্তু সেই কথার কর্ণপাত ওনারা হয়তো চেষ্টা করেছেন, পারেননি কি জানি না। দিনের পর দিন তার কোনো পরিচর্যা যখন পিডব্লিউডির তরফ থেকে না হওয়ার জন্য এখন আর মানে বসবাসযোগ্য নেই, সেই কারণে ম্যাক্সিমাম ডাক্তারবাবু এবং স্টাফেরাই এখন প্রাইভেটে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকেন কিংবা কেউ কিনে নিয়েছেন বা বাড়িতে যাতায়াত করেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমাদের অনেক দিনেরই দাবি রয়েছে যাতে কোয়ার্টারটা বাসযোগ্য হয়ে ওঠে। যেমন বাউন্ডারি নিয়ে কথা হয়েছিল, বাউন্ডারি অনেকটা রিনোভেট হয়েছে, তো কোয়ার্টার নিয়ে অলরেডি বলা হয়েছে, আবার আমরা জানাবো। চলুন এবার আপনাদেরকে একটু শান্তিপুরে নিয়ে যাই। প্রায় 550 বছর ধরে ঐতিহ্যবাহী ভাঙা রাস উৎসবে বিতেছে শান্তিপুর। নগর পরিক্রমায় প্রায় 15টি বিগ্রহ ও একাধিক বারোয়ারি দেখার মতো শান্তিপুরে। সুসজ্জিত ট্যাবলো, আলোকসজ্জা নিয়ে শোভাযাত্রা। চলুন সরাসরি আমাদের প্রতিনিধির কাছ থেকে যাই এবং কথা বলি, জানি যে এই মুহূর্তে সেখানে ছবিটা কি। মহাদেব, একদমই দেখো, শান্তিপুরের রাস উৎসবে এই মুহূর্তে মাতোয়ারা বলা যেতে পারে, কারণ গোটা শান্তিপুরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। আমি দেখাবো শান্তিপুরের ভাঙা রাসের যে ঐতিহ্য, যেটা বলা হয় রায় রাজা, অর্থাৎ রাধিকা রাজা আজ নগর পরিক্রমায় বেরিয়েছে। তারপরে বৃন্দাবনে যখন রাস উৎসবের রাসমঞ্চ ভেঙে যায়, তখন রাধিকাকে শ্রীকৃষ্ণ যখন রাসমঞ্চ ছেড়ে চলে যান, তখনই কিন্তু রাধিকার ওপর দায়িত্ব পড়ে, রাজা সেজে তিনি রাসমঞ্চ পরিচালনা করেন। সেই কারণে শান্তিপুরের এই রাস উৎসবের এটাকে ঐতিহ্য বলা হয়। শান্তিপুরের যারা ব্রাহ্মণ কুমারী সন্তান, তাদেরকে কিন্তু এই রায় রাজায় তাদেরকে নিয়ে নগর পরিক্রমা করা হয়। এটি শান্তিপুরের ইতিহাস বলছে, শান্তিপুরের ইতিহাসের বিখ্যাত রায় রাজা, তা কিন্তু আজকে নগর পরিক্রমায় বেরিয়েছে। আমি একটা পর একটা রাস উৎসবের বিভিন্ন যে অনুষ্ঠানগুলি রয়েছে দেখানোর চেষ্টা করবো। তার আগে তোমাকে একবার দেখাই, দেখো বেলজিয়ামে খানের মানে মোমবাতি জ্বালা যে ফানুস, সে অতীতের যে বিষয়গুলি ছিল সেইগুলি কিন্তু এখানে এই উপস্থাপনা হাওদার মধ্যে তুলে ধরা হয়। এবং দেখো, দেখতে পাচ্ছ যে শান্তিপুরে বিভিন্ন জায়গায় থেকে যে হাজার হাজার মানুষ এসছে, সেই সকল মানুষ কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু রাস দর্শন করছেন, অর্থাৎ পূর্ণ লাভের আশায় শান্তিপুরে আসেন রাস উৎসবে। আর সেই রাস উৎসবে এই মুহূর্তে মানুষের সমাগমের ছবিটা আমাদের দর্শকদের দেখিও মহাদেব। বিগ্রহ বাড়ি শান্তিপুরে একদম আমি চেষ্টা করবো, তুষারকে বলবো যারা মানুষজন এসছেন, অগণিত মানুষ, হাজার হাজার মানুষ যখন রাস্তায় চলছেন, প্রায় এই রাস উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে আজকে অগণিত মানুষ আসেন। অর্থাৎ সেই রাস উৎসবের প্রথম লগ্নে, অর্থাৎ এই প্রথম সন্ধ্যা থেকে যে শুরু হলো রাস উৎসব। খুব সুন্দর একটা ছবি দেখালে আমাদের দর্শকদের মহাদেব, আমাদের নজর থাকবে। ধন্যবাদ। দীর্ঘ 4.5 মাস পর চালু এনজেপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। নিউ জলপাইগুড়ি থেকে ফের দার্জিলিংয়ে ছুটল টয় ট্রেন। গত বর্ষায় ধসের জেরে লাইনের ক্ষতি হয়, বন্ধ হয়ে গিয়েছিল টয় ট্রেন পরিষেবা। আজ 35 জন যাত্রী নিয়ে ফের নিউ জলপাইগুড়ি থেকে ছুটল টয় ট্রেন। করে শীত প্রায় ঘরের দোরগোড়ায়। যখন পর্যটকেরা পরিকল্পনা করছেন পাহাড়ে ঘুরতে যাবেন, তখন পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেল। শীতের শুরুতেই প্রায় 4.5 মাস পর ফের চালু হয়ে গেল টয় ট্রেন পরিষেবা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছুটল কুঝিকঝিক রেলগাড়ি। গত বর্ষার মরশুমে লাইনে একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির জেরে বন্ধ হয়ে গেছিল ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অর্থাৎ টয় ট্রেন। সেই সমস্ত লাইন মেরামতি করে আজ থেকেই ফের পাহাড়ে নিয়মিত ছুটবে টয় ট্রেন। খুশি পর্যটকেরাও। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।